আসসালামু আলাইকুম। আমি তানভীর আশিক। আহ, আপনারা জানেন যে কিছুদিন আগে নেপালে একটা ভয়াবহ ভূমিকম্পে অনেক মানুষ মারা গেছে এবং এই ভূমিকম্পের একটা প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং এটার জন্য বাংলাদেশ থেকেও কম্পন অনুভূত করা গেছে এবং বাংলাদেশে আমাদের দেশেও কিছু লোক মারা গেছেন। তো এখন কথা হলো ভূমিকম্পটা দিন দিন বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং আম, আপনারা ভালো করেই জানেন এই জন্য সবচেয়ে বিপদে আছে। আহ, তার যত সবচেয়ে বিপদে যেসব অঞ্চলগুলো আছে তার মধ্যে একটা হলো ঢাকা। অপরিকল্পিত নগরায়নের জন্যই বর্তমানে আমরা বলতে গেলে অনেক রিস্কের মধ্যে আছি। তো আসুন জেনে নেই, যদি ভূমিকম্প হয় তখন আপনি ভূমিকম্পের আগে এবং মাঝামাঝি সময় এবং পরে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনার কিছু পদক্ষেপ হয়তো বা আপনার এবং আপনার পরিবারের সবার জীবন বাঁচাতে পারে। আসুন দেখে নিই। তো এই যে ভূমিকম্পটা হলো এটার জন্য কি আমরা ভূমিকম্পটা হলো এবং এই ভূমিকম্পের পরে কি আমরা সচেতন হয়েছে? আমরা আমাদের প্রয়োজনে আমাদেরকে রক্ষার জন্য যতটুকু সম্ভব এটা কি আমরা পদক্ষেপটা গ্রহণ করেছি? যদি না করে থাকি আসুন আজ থেকে আমরা পদক্ষেপটা গ্রহণ করি। প্রথমে হলো আপনি আপনার বাসায় অথবা বাসার বাইরে আহ, প্রয়োজনীয় যেসব জায়গাগুলোতে আপনি সেফ ভূমিকম্পের সময় সেফ থাকতে পারবেন বা আশ্রয় নিতে পারবেন, সেসব জায়গাগুলো আমরা প্রথমে খুঁজে বের করব। যেমন মনে করেন বাসার ভিতরে আপনি কোন জায়গাটা, আপনার বাসার কোন জায়গাটা সেফ থাকবেন, সেফ হবে যদি আপনি ওই জায়গায় আশ্রয় নেন, অথবা বাসার বাইরে কোন জায়গাটা মানে তাড়াতাড়ি বের হয়ে আপনি কোন জায়গাটা সেফলি আশ্রয় নিতে পারবেন, সেটা আগে আপনারা সবার আগে সেটা খুঁজে বের করবেন এবং নির্দিষ্ট করে রাখবেন, যাতে এই জায়গায় যদি ভূমিকম্প হয় আমি তাড়াতাড়ি করে এই জায়গায় পৌঁছে যাব। এরপর হলো আপনার বাসায় যদি আলমারিতে বা উপরে কোথাও যদি ভেঙে যেতে পারে, পড়ে ভেঙে যেতে পারে এমন কোনো কিছু থাকে তো অবশ্যই ওগুলো নামিয়ে রাখুন। কারণ হয়তোবা সেই ভূমিকম্পের সময় সেগুলো পড়ে আপনার বা কার পরিবারের কারো মাথার উপর পড়তে পারে এবং এটা একটা বলতে গেলে একটা রিস্কও তৈরি করতে পারে। এরপরে কথা হলো যে আমরা সাধারণত আমাদের বাসায় সুটকেস বা বিভিন্ন ভারী জিনিসপত্র উপরে রাখি। তো অবশ্যই আমরা ওগুলো নামিয়ে রাখবো, মাটিতে রাখবো, কারণ উপরে ওগুলো পড়ে আরো আমাদের যদি ভূমিকম্পের সময় পড়ে যায় তো আমাদের এগুলো আরো ওটা রিস্কের বা অসুবিধার ব্যাপার করতে পারে। এরপরে আসুন আমরা অবশ্যই যে জিনিসটা দেখবো সেটা হলো যে বাসার গ্যাস লাইন অথবা বৈদ্যুতিক লাইনে যদি কোনো ত্রুটি থাকে সেটা আমরা দেখবো, পরীক্ষা করে দেখবো যে কোনো ত্রুটি আছে নাকি। যদি থাকে তো অবশ্যই আমরা সেই জিনিসটা মেরামত করে নিব। এরপরে কথা হলো আমরা যেখানে থাকি বা আশেপাশের কোথাও যদি ফাটল থাকে তো আমরা এই জিনিসটা প্রয়োজনীয় পদক্ষেপটা অবশ্যই নিব, কারণ যাতে ভূমিকম্পের সময় এই ফাটলটা বা ব্যাপারটা বড় হয়ে দেখা না দেয়। যত ছোট ব্যাপারই হোক আমাদেরকে ওই সময় দেখার সাথে সাথে সচেতন হওয়া উচিত, কারণ আমাদের ছোট একটু অসাবধানতা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। এরপর আমরা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স মানে হাসপাতালের নাম্বার এবং ফায়ার সার্ভিসের নাম্বার আশেপাশে মানে নিকটস্থ আহ, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সরি আপনার ফায়ার সার্ভিসের নাম্বার অবশ্যই নিয়ে রাখবো, কারণ শুধু এটা ভূমিকম্পের সময় না, আমাদের যে কোনো সময় এটা কাজে লাগবে। তো আমাদের এটা নিয়ে রাখা উচিত। আর একটা হলো আমরা আমাদের বাসার ছোট যারা আছে, ছোট বাচ্চারা, তাদেরকে অবশ্যই এইসব কথাগুলো জানাবো, যাতে তারা এইসব ব্যাপার মানে ভূমিকম্পের সময় যাতে তারা প্রয়োজন মানে আমাদের শেখানো পদ্ধতি অনুযায়ী তারা নিজেদের রক্ষার চেষ্টা করতে পারে। দেখা যায় যে ভূমিকম্পের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের এবং বাসার যারা যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোকরা থাকেন তারাদের, কারণ তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না অনেক সময়। সেজন্য আমাদের উচিত অবশ্যই তাদেরকে জানানো। এরপরে হলো যদি আপনি ভূমিকম্প ভূমিকম্পের সময় আপনি কী করবেন? ভূমিকম্পের সময় আপনি যদি বাসার ভিতরে থাকেন তাহলে আপনি কী করবেন? তো কথা হলো যদি বাসার ভিতরে থাকেন তাহলে আহ, আশেপাশে যদি কোনো টেবিল পান বা খাট পান, যেখানে পান যে জায়গাতে আপনি আশ্রয় নিতে পারবেন সবার আগে সেই জায়গাটা পৌঁছান এবং সারা শরীরটা ওই জায়গার মধ্যে কভার করার চেষ্টা করবেন এবং এরপর মাথায় হাত দিয়ে রাখুন, কারণ আমাদের
শরীরের সবচেয়ে নরম অংশ হলো মাথা। যদি সেটা আঘাতপ্রাপ্ত হয় সেটা আমাদের জীবনের জন্য হুমকির ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তো এভাবে আপনি কোনো টেবিল বা এই জাতীয় কিছু নিচে যান এবং এরপরে নিজের শরীরটাকে কভার করুন এবং এরপর মাথায় হাত দিয়ে থাকুন। আরেকটা কথা হলো, যদি আপনি টেবিল জাতীয় কিছু বা এইটার নিচে থাকেন এবং এটা মানে আশ্রয় নেন, আর যদি সেটা অনেক বড় হয় তাহলে চেষ্টা করুন তার একটা সাইডে থাকতে। কারণ যদি কোনো ভারী বস্তু ওটার উপর পড়ে তো সম্ভাবনা আছে যে ওটা মাঝখানে যদি পড়ে তাহলে মাঝখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো সাইডে মানে পায়ের দিকে যদি থাকেন, তাহলে সেটা আপনার জন্য একটু যদি রিস্ক থাকে তাও যাতে ওই রিস্কটা কেটে যায়। এরপর হলো, আপনি যদি বাসার ভিতরে থাকেন তখন আপনি কী করবেন? বাসার ভিতরে থাকার পরে তো আশেপাশে যদি কিছু না পান, তখন আপনি দেয়ালের বাসার ভিতরের দিকে দেয়ালে দেয়ালে মাথায় হাত দিয়ে বসে থাকেন। যদি আশেপাশে টেবিল বা এই জাতীয় কিছুই না পান। এরপর ভূমিকম্পের সময় কখনোই আপনি জানালার দিকে মানে কাঁচ আছে বা ভেঙে যেতে পারে পড়ে, বা আমি যে জায়গায় আশ্রয় নিলে আমার উপরে কিছু কিছু পড়তে পারে ওইসব জায়গায় কখনোই যাবেন না, কখনোই আশ্রয় নেবেন না। আপনি যদি বিল্ডিং এর উপরের তলাগুলোতে থাকেন, যেমন মনে করেন আপনি যদি ৬-৭ তলা বা ৫ তলাও যদি থাকেন, তো কখনোই আপনি ভূমিকম্পের সময় নিচে নেমে আসার চেষ্টা করবেন না। কারণ আপনি নিচে নেমে আসতে আসতে ভূমিকম্পের মাত্রা বেড়ে যেতে পারে। তো সবচেয়ে সুবিধার বা সেফের কাজ হবে যে আপনি নিজের বাসায় কোনো টেবিল, খাট বা চেয়ার যদি হয়, যে আপনি আপনার শরীরটাকে কভার করে থাকতে পারেন, তো ওইখানে অবশ্যই অবস্থান করবেন। আর এইসব ক্ষেত্রে আম অনেক অনেকেই বলেছেন যে বাসার থেকে নামা নামার থেকে বাসায় আশ্রয় নেওয়াই সবচেয়ে সেফ হবে। এরপর ভূমিকম্পের সময় আপনি যখন নিচে নামবেন তখন কখনোই লিফট ব্যবহার করবেন না। কারণ ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা অনেক অনেক ঝুঁকিপূর্ণ। এরপর হলো যে আপনি সবসময় হাতের কাছে বলতে কাছাকাছি কোনো জায়গায় কিছু টাকা রেখে দেন, যাতে আপনি যখন বাসা থেকে দ্রুত বের হবেন তখন যাতে ওইটুকু টাকাটা আপনি নিয়ে বের হতে পারেন, যাতে পরবর্তীতে আপনি পরবর্তী সিচুয়েশনটা মোকাবেলা করতে পারেন, ভূমিকম্পের পরবর্তী সিচুয়েশনটা। আর অবশ্যই চেষ্টা করবেন সাথে মোবাইল এবং টাকা এই দুটাই নিয়ে যাওয়ার। এরপর হলো, ভূমিকম্পের সময় আপনি যদি বাইরে থাকেন তখন আপনি কী করবেন? ভূমিকম্পের সময় বাইরে থাকলে আপনি খোলা কোনো মাঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন, অথবা সেফ কোনো জায়গায়। কিন্তু কখনোই কোনো বৈদ্যুতিক খুঁটির নিচে অথবা ওভারব্রিজের নিচে আশ্রয় নেবেন না। আহ, এরপর আপনি কখনোই ওভারব্রিজের নিচে তো আশ্রয় নেবেন না, কিন্তু আপনি যদি গাড়িতে থাকেন তখন আপনি কী করবেন? যদি কোনো গাড়িতে থাকেন তো ওই গাড়িটা কখনোই যাতে কোনো মানে ভারী কিছু নিচে আশ্রয় না নেয়, বা আপনি কখনো গাড়িতে করে কোনো কিছু যদি গাড়িতে যাচ্ছেন এবং ভূমিকম্পের সম্মুখীন হলেন তো কখনোই ওভারব্রিজ বা বৈদ্যুতিক খুঁটি এই জাতীয় নিচে গাড়িটা থামাবেন না। আশেপাশে খোলা জায়গায় চেষ্টা করুন গাড়িটা পার্ক করে নিরাপদে অন্য কোনো জায়গায় স্থান নিতে। আর যদি আপনার পক্ষে এটা সম্ভব না হয় তো আপনি গাড়িতে অবস্থান করুন। এরপর হলো, ভূমিকম্পের পরে আপনি কি করবেন? ভূমিকম্পের পরে একটা আফটার শেক হয়, মানে ভূমিকম্পের পরে ওটার একটা প্রতিক্রিয়া পাওয়া যায়, এবং এটা একটা ছোট আকারের হয়, কিন্তু আহ, অনেক আতঙ্কিত হয়ে আরো মনে করেন আরো টেনশনে পড়ে যায়, বা আরো অনেক পড়ে যায়, কিন্তু আতঙ্কিত হবেন না, নিজেকে আহ, যত সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এবং আফটার শেকটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকুন। এরপরে ভূমিকম্পের পরে আপনি বাসার ভিতরে থাকুন বা বাইরে থাকুন, কখনোই আপনি সাথে সাথে বের হবেন না। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, যাতে যদি কোনো কিছু ঝুলন্ত অবস্থা থাকে বা এমন কিছু থাকে যা আপনার ক্ষতি করতে পারে পড়ে বা যে কোনোভাবে, সেটা যাতে আহ, মানে না হয়। আপনি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর বাসার ভিতরে ঢুকুন অথবা নিরাপদ জায়গা থেকে বের হন। তারপর হলো, বাসার ভিতরে প্রবেশ করে সবার আগে দেখুন যে গ্যাসের লাইন লিক হয়েছে কিনা, অথবা বৈদ্যুতিক তারে বা আহ, কোনো সমস্যা হয়েছে কিনা, এটা সবার আগে বাসার ভিতরে ঢুকে পরীক্ষা করবেন। আর বাসার ভিতরে ঢুকে কখন আপনি সরাসরি আগুন জ্বালাবেন না ডাইরেক্ট, আগে আপনার গ্যাসের লাইনটা ঠিক মতো আছে নাকি সেটা পরীক্ষা করার পরে আপনি আগুনটা জ্বালাবেন। অথবা আপনি যদি সাপোজ কোনো নিচে যদি
যদি বিল্ডিংয়ে আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে কখনো আপনি সাথে সাথে আগুন জ্বালাবেন না, কারণ আপনার ওই যে বাসায় যদি লিক হয় আগুন, গ্যাসের লাইন, তখন ওই আগুনটা ধরে আরও পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যেতে পারে। এরপর আপনি যদি কখনো আপনি এরপরে যদি আক্রান্ত হয়ে যান, তাহলে কখনোই আপনি সাথে সাথে আপনি আপনার মুখটা ঢেকে রাখুন কাপড় বা এই জাতীয় কিছু দিয়ে, এবং বাসার বাচ্চাদেরও বলবেন যাতে তারা মুখ মানে কাপড় জাতীয় কিছু দিয়ে মুখটা ঢেকে রাখে। এরপর আপনি আক্রান্ত যদি হন, তাহলে এরপর যে জায়গায় আপনি আক্রান্ত হয়েছেন ওই জায়গা থেকে সাহায্যের জন্য প্রত্যাশা করুন। এবং আশেপাশে যদি আপনার শব্দ করার মতো কিছু থাকে, যেমন লাঠি বা রড এই জাতীয় কিছু যদি থাকে যাতে আপনি শব্দ তৈরি করতে পারবেন, বা আপনার শব্দ আপনার অবস্থানটা কেউ জানতে পারবে, তো ওটা চেষ্টা করুন যাতে ভূমিকম্পের পরে আপনি আক্রান্ত হওয়ার পরে যাতে মানুষ আপনার অবস্থান নির্ণয় করে আপনার সাহায্য আপনাকে উদ্ধার করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই পদক্ষেপগুলো আপনারা গ্রহণ করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।